সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম অংশগ্রহণ করেন। এই আলোচনায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সম্পর্কে তার মতামত প্রকাশ করেন। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি আরও উল্লেখ করেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে স্বৈরাচারী আচরণের মতো তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য, 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। এই লাইভ সাক্ষাৎকারটি ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে উপলব্ধ। যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4,000 লোককে মেরে ফেলেছেন, তার ক্ষমতাকে কিন্তু কুক্ষিগত করার জন্য। আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না। সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান, সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নড়বড়ে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য। তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম, স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই খেতে হবে, মুনাফে খেতে হবে। স্যার আমি আপনাকে বাধা দিচ্ছি, বা আমরাই বা আপনাকে বাধা দিচ্ছি, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল, আমার মনে হয় ৮১। 76 না 77, something like that। ওই যে উনার একটাই রাষ্ট্রীয় সভা ছিল চীনে। এটা হুম। তুমি দেখে নিতে পারো। আমার বইতে লেখা আছে সবকিছু আচ্ছা, বিষয়। 77 এবং বলতে। তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না। পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা তো স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়নি স্যার। আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল। মানে কি হ্যাঁ, কি মানে হয়েছে? আমি বলি, শোনো। এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক আ একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে ১ম এ ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা। সিকিমের মতো। হুম। আর সেখানে লেনদুদ্দুজি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেনদুদ্দুর। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো বা পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে, "আরে আমাদের তো আসল যে যুদ্ধ, সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে।" তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, ১ম এ তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন। মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বদলিয়ে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে টেকলা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার ডাম্প করে এক আ সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা চলে যেত। কল্যাণীতে, মানে এই সভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনার না
নিষ্ক্রিয় করে রাখা হইতো। তখন I was the only কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না। কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু। তো কে যাবে উনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকেই চিনি পাকিস্তান আমল থেকে। একসাথে কাজও করেছি। যাই হোক আমি গিয়ে উনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে, "স্যার আপনি ধৈর্য ধরুন। আমরা আপনাকে সহজে হারাবো না।" তখন আস্তে, আস্তে আমরা তাকে বলি যে, "আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য। কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি।" ওই যান। আচ্ছা। উনি বলেন, "কি তোমাদের কর্মসূচি?" তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম। যেটা ২৫ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়ার। হুম। তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে, "স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী। আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি। তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই। এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য।" স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবই। স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম। উনি বললেন যে, "আমি পড়লাম। আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে, ধাপে এটাকে কার্যকারী করব।" তখন আমি বললাম, "তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই। কারণ ইউ আর দি সিনিয়র মোস্ট এবং আপনি একজন সৎ ব্যক্তি।" উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না। আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন। ওখান থেকে আর্মিতে চলে গেছেন। দ্যাটস নট আ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করব। আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি। এগিয়ে যাব। সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে, "আমি রাজি।" তখন আমি বললাম, "যাক স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে। যে কোরআন ধরে আপনি বলবেন যে, 'আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছি।'" উনি অজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম। তারপরে এই শপথ উনি নিলেন। তবে একটা শর্ত থাকতো উনার তরফ যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো, ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোন সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম ইট ইস এগ্রিড। আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম ইট ইস এগ্রিড। বলল শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যেকোনো সময় যেকোনো অবস্থায় যোগাযোগ করার। আমি বললাম, "আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না। তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করব।" তাও তার বাসায় অফিসে না। এই এই হলো কথা। তার মানে তার সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রাইখা এই ছিটায় আপনার আন্ডারেই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে। আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালান। আমরা তো কোন রকম বিরোধিতা করি নাই আপনার। করব। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে, "তোমরা let us forget and forgive and start afresh." রাজনীতিতে
বা দাবা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না। চালের আগে আপনাকে চিন্তা করতে হয়। কিন্তু একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এক্সপ্রেস? এটা সম্ভব নয়। এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই ২৫ বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? এটা অবশ্যই। শেখ আচ্ছা, মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over border. রাইট, সোজা রাইট, কথা। রাইট জি। স্যার আপনার মনে রাখে কিভাবে তুমি দেশে হুম, এ দে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে। কিভাবে? হাউ? হাউ ইট ইস পসিবল? এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল। না এটা করা উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলি না। আমি বলেছি ক্ষমতাচ্যুত। ক্ষমতাচ্যুত করার কথা ক্ষমতা তিনি জানতেন। he was a casualty. রাইট। He was a casualty in a conflict. ইটস এ ক্রস Armed ফায়ার। conflict. রাইট। That's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই। কারণ ওইটা ছিল মেইন কালপ্রিট এই শেখ মুজিব। সো তাকে